হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এসেছি ক্লাস 10 অঙ্ক ক্লাস। এর আগেই জাস্ট আমি একটা ভিডিও আপলোড করলাম ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স। আজকে আবার অঙ্ক ক্লাসে এসেছি। দেখো অঙ্ক, আজকে কোন অঙ্ক শুরু হবে? ভেদ। ভেদ সম্পর্কে, ভেদ অর্থাৎ ভেরিয়েশন, যাকে আমরা ইংরেজিতে বলি ভেরিয়েশন। এই ভেরিয়েশন সম্পর্কে আমি আজকে আলোচনা করব, কিন্তু এটা হচ্ছে একটা প্রাথমিক ক্লাস। তার মানে এই না যে ভেদের প্রচুর অঙ্ক আজকে করাতে পারবো তা না, কিন্তু ভেদ সম্পর্কে জিনিসটা, ভেদ জিনিসটা কি সেটা আমি কিছু বোঝাবো। পরের দিন আরেকটা ভিডিও ক্লাসে এসে আমি ভেদের বেশ কিছু অঙ্ক করাবো। কিন্তু আজকে একটা প্রাইমারি ক্লাস নিচ্ছি। ভেদ, ভেদ জিনিসটা কি এটা তোমরা ভেদের সাথে পরিচিত হয়েছে। ভেদ যাকে ইংরেজিতে ভেরিয়েশন বলা হয়। তাহলে ভেদ হলো দুটি চলরাশির মধ্যে সম্পর্ক, দুটো চলরাশি তাদের মধ্যে সম্পর্ক, যা থেকে আমরা একটি রাশির মানের সাপেক্ষে অপর রাশিটির মান নির্ণয় করতে পারি। দুটি চলরাশির মধ্যে যদি এরূপ সম্পর্ক থাকে যে একটি রাশির মান পরিবর্তিত হলে অপর রাশিটির মান একই হারে পরিবর্তিত হয়, তবে রাশি দুটির মধ্যে ভেদ সম্পর্ক আছে বলা যায়। ভেরি ইম্পর্টেন্ট জিনিস যে দুটো চলরাশির মধ্যে আমার একটা সম্পর্ক আছে। একটা রাশি সাপেক্ষে আরেকটা রাশির মান পরিবর্তিত হচ্ছে। একটা রাশির মান যে অনুপাতে পরিবর্তিত হচ্ছে, আরেকটা রাশির মান যদি সেই অনুপাতে পরিবর্তিত হয়, তখন চলরাশি দুটির মধ্যে যে ভেদ সম্পর্ক আছে এটা আমরা বলতে পারি। এবং ভেদকে এই সমানুপাতি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ভেদকে। ঠিক আছে, এখন ভেদটা হচ্ছে তিন প্রকার। এটাকে সরল ভেদ বলা হয়, একটা যৌগিক ভেদ, এই সরল ভেদ, তারপরে একটা হচ্ছে সরল ভেদ, একটা ব্যস্ত ভেদ, আর একটা যৌগিক ভেদ। তাহলে সরল ভেদ জিনিসটা কি? যেমন ধরো দুটো চলরাশি যদি এক্স ওয়াই সরল ভেদে থাকে, তাহলে আমরা তো এক্স সমানুপাতি ওয়াই লেখা হয়। কিন্তু সরল ভেদ জিনিসটা কি? অর্থাৎ একটা রাশির মান যে অনুপাতে বৃদ্ধি পাবে, অপর রাশির মান যদি সেই অনুপাতে বৃদ্ধি পায়, তখন ওই রাশি দুটি সরল ভেদে আছে বলা যায়। যেমন ধরো 5 ঘন্টায় যদি একটা গাড়ি 10 কিলোমিটার যায়, তাহলে 10 ঘন্টায় কত যাবে? নিশ্চয়ই 20 কিলোমিটার যাবে। তার মানে 5 ঘন্টাটা 10 ঘন্টা হয়ে গেল, দ্বিগুণ টাইমটা বেড়ে গেল। 10 কিলোমিটারটা 20 ঘন্টা হবে। 10 কিলোমিটার রাস্তা, তাহলে 20 কিলোমিটার রাস্তা হবে। এই জন্যে এটাকে আমরা সরল ভেদ বলতে পারি। একটা রাশির মান যে অনুপাতে বাড়ে, অপর রাশির মানটা যদি সেই অনুপাতে বাড়ে, তখন রাশি দুটি সরল ভেদে আছে আমরা বলতে পারি। এখন ব্যস্ত ভেদ মানে কি? অর্থাৎ একটা রাশির মান যে অনুপাতে বাড়ছে, অপর রাশির মান যদি সেই অনুপাতে কমে, তখন রাশি দুটিকে ব্যস্ত ভেদে আছে বলা যায়। এক্স ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে থাকলে আমরা কি বলবো? এক্স সমানুপাতি 1/y। ঠিক আছে, এক্স সমানুপাতি 1/y বলবো। এক্স ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে আছে। এর একটা উদাহরণ কি? যেমন ধরো একটা কাজ 5 জন লোক যদি 10 দিনে করে, তাহলে 10 জন লোক কাজটা কত দিনে করবে? অবশ্যই 5 দিনে করবে। কারণ 5 জন লোকের টাইম লাগছে 10 দিন, কিন্তু লোকটা যখন 10 জন করে দিচ্ছি, তখন 10 দিনটা 5 দিনে নেমে যাচ্ছে। তার মানে লোক সংখ্যাটা যে হারে বাড়ছে, যে অনুপাতে বাড়ছে, টাইমটা সেই অনুপাতে কমছে। এই জন্য এটাকে ব্যস্ত ভেদ বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? এখন যৌগিক ভেদ একটা জিনিস আছে। যৌগিক ভেদ কি বলছে? তিনটে চলরাশি, এখানে তিনটে চলরাশির মধ্যে দুটো চলরাশিকে যদি আমি কম্পেয়ার করি, এক্স যদি ওয়াই এর সাথে সমানুপাতি হয়, তখন কিন্তু আরেকটা চলরাশি জেডটা স্থির। আবার এক্সটা যদি জেড এর সমানুপাতি হয়, যখন ওয়াইটা স্থির, তাহলে এক্স ওয়াই জেড এর সাথে, অর্থাৎ এই চলরাশি দুটির গুণফলের সাথে সরল ভেদে থাকবে ওই রাশিটা। এটাই হচ্ছে যৌগিক ভেদ। ক্লিয়ার? তাহলে ভেদ তিন প্রকার হলো: সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ। তোমাদের মোটামুটি ধারণা হলো। আমরা যেমন ওই যে কথাগুলো বললাম, আমি যে কয়েকটা অঙ্কে বললাম যে একটা গাড়ি 10 ঘন্টায় যদি 50 কিলোমিটার যায়, তাহলে 20 ঘন্টায় কত যাবে, এটা যেমন আমরা নিচের ক্লাসে ঐকিক নিয়মের সাহায্যে সমাধান করেছি, এখন আমরা ভেদের সাহায্যে সমাধান করতে পারি। ঠিক আছে, এখন এরপর হচ্ছে ভেদ ধ্রুবক। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। ভেদ ধ্রুবক কাকে বলে? না, যেমন ধরো ভেদ ধ্রুবক জিনিসটা কি? ভেদ ধ্রুবক
এখন এইটা এখানে মনে রাখতে হবে যে দুটো চলরাশি ভেদ ধ্রুবক, কথাটা ইম্পর্টেন্ট। ভেদ ধ্রুবক কি? ভেদ ধ্রুবক হচ্ছে x সমানুপাতি y। তার মানে কি? এটাকে আমরা লিখতে পারি x = ky। কে হচ্ছে ভেদ ধ্রুবক, কে ভেদ ধ্রুবক, ঠিক আছে। তার মানে x/y = ধ্রুবক কে। তার মানে একটা সহজ সত্য মনে রাখতে হবে তোমাদের, যে দুটো চলরাশির ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে চলরাশি দুটি সরল ভেদে আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা এটা। যে কোনো দুটো চলরাশির ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে চলরাশি দুটি সরল ভেদে থাকবে, ঠিক আছে। আবার ধরো আমি যদি লিখতে পারি x সমানুপাতি 1/y, তার মানে xy সমান ধ্রুবক, xy সমান কে, কেটা ধ্রুবক, ঠিক আছে। তাহলে এখানে কি বললাম, যে দুটো চলরাশির গুণফল যদি ধ্রুবক হয় তাহলে চলরাশি দুটি ব্যস্ত ভেদে আছে। খুব ইম্পর্টেন্ট এই দুটো জিনিস মনে রাখতে হবে। দুটো চলরাশির ভাগফল ধ্রুবক হলে চলরাশি দুটি সরল ভেদে আছে, আর দুটো চলরাশির গুণফল যদি ধ্রুবক হয় তাহলে চলরাশি দুটি ব্যস্ত ভেদে আছে। অর্থাৎ জাস্ট ভেদ ধ্রুবক মানে কি, যেমন ধরো এই যে বললাম যে এখানে একটা ভেদ ধ্রুবক আনতে হবে, গুণফলটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে কে ধরা হচ্ছে, কে ভেদ ধ্রুবক। আর কেটা সবসময় অশূন্য ভেদ ধ্রুবক হয়, কে এর মানটা শূন্য নয়। ক্লিয়ার? তাহলে ভেদ ধ্রুবকটা বুঝলে। এরপর হচ্ছে ভেদের ধর্মাবলী। ভেদের কয়েকটা ধর্ম আছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেইগুলো লিখে রাখো। আর ভেদের ধর্মাবলী দেখো, ভেদের ধর্মাবলী, ভেদের ধর্মাবলী, এই কতগুলো জিনিস কিন্তু মনে রাখতে হবে। এক দুই করে খাতায় লিখে নাও। ভেদের ধর্মাবলী ভেদের বলা হচ্ছে কি, বলছে এটা তো আমরা খুবই সহজ জিনিস, a সমানুপাতি b হলে b সমানুপাতি a হবে। এটা তো অত্যন্ত সহজ জিনিস। a যদি b এর সাথে সমানুপাতি হয় তাহলে b টা নিশ্চয়ই এর সাথে সমানুপাতি হবে, মানে জাস্ট a = b হলে b = a হবে। সেটা যেমন বলি আমরা এখানে, সেরকম 2 নম্বরে লেখো a সমানুপাতি b হলে এটাও বলা যাবে যে a⁴n সমানুপাতি b⁴n, অর্থাৎ উভয় দিকে পাওয়ারটা কিন্তু একই রাখতে হবে। a সমানুপাতি b হলে a⁴n সমানুপাতি b⁴n। n হচ্ছে একটা অখণ্ড সংখ্যা, একটা সংখ্যা 2 3 4 5, তার মানে এটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। 3 নম্বর আমি লিখতে পারি a সমানুপাতি b, b সমানুপাতি c হলে c সমানুপাতি a বা a সমানুপাতি c হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। সে একই ব্যাপার, a = b, b = c হলে c = a হবে বা a = c হবে। এগুলো সব প্রতিটা ভেদের ধর্ম, ঠিক আছে। এখন ধরো a সমানুপাতি যদি b হয়, 4 নম্বরে আমি লিখতে পারি a সমানুপাতি b হলে AC সমানুপাতি BC হবে। কেন? অর্থাৎ দুটো চলরাশি যদি পরস্পর সমানুপাতি হয়, চলরাশি দুটোকেই যদি একটা সংখ্যা দিয়ে গুণ করি যেটা ধ্রুবক, এখানে c ধ্রুবক, c দিয়ে a কে গুণ করছি, b কে গুণ করছি, তাহলে AC সমানুপাতি BC হবে। ক্লিয়ার? একইভাবে এটাও বলা যেতে পারে যে a সমানুপাতি b হলে a/c সমানুপাতি b/c হবে, এটাও হবে, ঠিক আছে। ক্লিয়ার? এই ধর্মগুলো খাতায় পরপর লিখে নাও। তাহলে a সমানুপাতি, আরেকটা জিনিস হচ্ছে a সমানুপাতি b এবং b সমানুপাতি c হলে, এখানে দেখো a সমানুপাতি b বলছি, a সমানুপাতি c, a সমানুপাতি c এবং a সমানুপাতি এই b সমানুপাতি c, b সমানুপাতি c হলে, এই দুটো যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি a + b সমানুপাতি c। অর্থাৎ এই দুটো যদি a এবং b প্রত্যেককে যদি c এর সাথে সমানুপাতি হয়
তাহলে এ বি এর যোগফলটাও সি এর সাথে সমানুপাতে হবে এবং এ বি এর গুণফলটা অর্থাৎ এ বি সমানুপাতি সি স্কোয়ার হবে। অর্থাৎ এ বি এর গুণফল সি সি গুণ করলে সি স্কোয়ার, এ গুণ এ বি গুণ করলে এ বি হয়, এইগুলো হয়ে গেল। তাহলে এইগুলো হচ্ছে ভেদের ধর্ম। আবার ধরো আরেকটা আমি এখানে বলতে পারি, এখানে যে এ সমানুপাতি যদি বি হয়, এ সমানুপাতি বি এবং সি সমানুপাতি যদি ডি হয়, এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে দুটো জিনিস বলতে পারি, এত হলে এসি সমানুপাতি বিডি হবে, আবার এ বাই সি সমানুপাতি বি বাই ডি হবে। এই ধর্মগুলো যদি ঠিকঠাক মনে থাকে তাহলে পরবর্তীকালে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে আমি এখানে 7টা ধর্ম লিখলাম, 1 2 3 করে 7 পর্যন্ত। এগুলো খাতায় পরপর লিখে নেবে, ঠিক আছে। এখন এরপর হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য। যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো, পরীক্ষাতে দেয়, এখানে খাতায় লিখে নাও, যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো, এটা প্রশ্ন। তাহলে যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো, তখন কি বলবে দেখো, যে এক্স ওয়াই এবং জেড এরূপ 3টি চলরাশি, এখানে এক্স ওয়াই জেড না লিখে আমি এবিসিও বলতে পারি, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই এবং জেড এরূপ 3টি চলরাশি যে এক্স সমানুপাতি ওয়াই যখন জেড ধ্রুবক এবং এক্স সমানুপাতি জেড যখন ওয়াই ধ্রুবক হয়, তখন এক্স সমানুপাতি, তখন কি হবে, এক্স সমানুপাতি ওয়াই জেড হবে যখন ওয়াই এবং জেড ধ্রুবক নয়। ওয়াই জেড কিন্তু ধ্রুবক নয়, মানে পরিবর্তনশীল। এটাই, আর কিছুই না। ব্যাপার হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য 3টে চলরাশির মধ্যে তোমার কম্পেয়ার করা হচ্ছে। 3টে চলরাশির মধ্যে সম্পর্কটা বলা হয়েছে, যখন এক্স সমানুপাতি ওয়াই জেড ধ্রুবক, এক্স সমানুপাতি জেড ওয়াই ধ্রুবক যত হয়, তখন এক্স সমানুপাতি ওয়াই জেড হবে যখন ওয়াই আর জেড কোনোটাই ধ্রুবক নয়। হয়ে গেল যৌগিক ভেদের উপপাদ্য। এখন দু একটা অঙ্ক তোমাদের বলতে হবে। এখন ধরো একটা অঙ্ক করো, পরের আরেকটা ভেদের ক্লাসে এসে আমি বেশ কিছু অঙ্ক, ভালো ভালো অঙ্ক করানোর প্ল্যান আছে। এখন একটা অঙ্ক করে নাও। দেখো একটা অঙ্ক কি বলছি এক্স সমানুপাতি ওয়াই স্কোয়ার। অঙ্কটা হচ্ছে এক্স সমানুপাতি ওয়াই স্কোয়ার এবং এক্স সমানুপাতি ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইজিক্যাল টু 2a যখন এক্স ইকুয়াল টু এ, ওয়াই এর মানটা 2a যখন এক্স এর মান এ হলে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। কিছুই না, হ্যাঁ, এত হলে এক্স ওয়াই এর মধ্যে, এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। সম্পর্ক নির্ণয় করো, জাস্ট এটা অঙ্ক। এখন ধরো প্রথমেই লেখো এক্স সমানুপাতি ওয়াই স্কোয়ার বা এক্স ইজিক্যাল টু কে ওয়াই স্কোয়ার। কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। ক্লিয়ার? বোঝা গেল? এখন তুমি মান বসিয়ে দাও। ওয়াই এর মান 2a, এক্স এর মান a, তাহলে এক্স এর জায়গায় a, কে ইন্টু 2a এর হোল স্কোয়ার। মান বসিয়ে পাই, ঠিক আছে।
এখন ধরো a সমান k ইন্টু 4a স্কোয়ার, অতএব k সমান a বাই 4a স্কোয়ার ইজকাল টু 1 বাই 4a। তার মানে k এর মানটা আমাদের বেরিয়ে গেল। ম্যাক্সিমাম অঙ্কে এইভাবে k এর মান বার করতে হয়, মান বার করে সেই k এর মানটা বসাতে হবে। এখন x ইজকাল টু k y স্কোয়ার, ওইখানে চলে যাও, x ইকাল টু k y স্কোয়ার, k মানে হচ্ছে 1 বাই 4a y স্কোয়ার, k মানে 1 বাই 4a y স্কোয়ার, এটা x ইকাল টু, এখন 4a কে এটা দিয়ে গুণ হবে, তাহলে কি হয়ে গেল 4ax ইজকাল টু y স্কোয়ার, বা y স্কোয়ার ইজকাল টু 4ax, y স্কোয়ার ইজকাল টু 4ax। এটাই হচ্ছে সম্পর্ক। ভেদ হচ্ছে খুবই সোজা জিনিস, ভেদে নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। ভেদের যে কোনো অঙ্ক, ভেদের অনেক রকমের অঙ্ক আছে, কিন্তু প্রতিটা অঙ্কই সহজ অঙ্ক। আমি বেশ কিছু অঙ্ক নিয়ে ভেদের ক্লাসে আমি পরের দিন আসবো। এখন ভেদ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিলাম, ঠিক আছে? তোমরা এখন বাড়িতে আছো, অফুরন্ত সময়, আর এই যে গভর্নমেন্ট বইটা যে আছে, গভর্নমেন্ট বইয়ের যে প্রয়োগী অঙ্কগুলো আছে, সেগুলো কিন্তু অনেক ছেলে এড়িয়ে যায়, এটা ঠিক না। প্রয়োগের অঙ্কগুলো খুঁটিয়ে দেখতে হবে, তাহলে দেখবে এক্সারসাইজে গিয়ে অঙ্ক করতে সোজা হবে, সহজ হবে। গভর্নমেন্ট যে বইগুলো বার করেছে সেখানে বলছে প্রয়োগগুলোর উপরে ইম্পর্টেন্স দাও, প্রয়োগগুলো ভালো করে দেখো কিভাবে করা আছে, তারপরে প্রশ্নমালায় যাও, ঠিক আছে? আর আমি পরের দিন ভাবছি আবার, তবে হ্যাঁ, তোমাদের যেমন অঙ্ক ক্লাসও আসতে হচ্ছে, আবার ফিজিক্যাল সায়েন্স ক্লাসও আসতে হচ্ছে, এই জন্য সমস্ত দিক মেনটেন করা খুব টাফ। কিন্তু আমি চেষ্টা করব যাতে তোমাদের মানে এই প্যান্ডামিক সিচুয়েশনে বাড়িতে বসে যাতে কিছুটা তোমরা শিখতে পারো, আমি তার জন্য আপ্রাণ চেষ্টা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, আর খুব মন দিয়ে পড়াশুনো করে যাও। আর সব সময় মোবাইলের কাছে থেকো না, মোবাইলে যতটুকু দরকার ততটুকুই মোবাইলের পড়াশুনোর কাজে লাগাও, বাকি সময় মোবাইল থেকে দূরে থাকো, ঠিক আছে? আজ এই পর্যন্তই, আবার পরের দিন দেখা হবে।